ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সব কিছুর চালিকায় অর্থনীতি, রাজনীতি। অর্থনীতির গতিপথ এবং রাজনীতির সমীকরণ মেলাতে চাই, আমরা জানতে চাই এবং আপনাদেরকেও সাথে রাখতে চাই। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি লিডারশিপের আজকের আয়োজন। সাথে আছি নবুয়াত রহমান, আর পরিবেশিত হচ্ছে টিম স্টার টেকনোলজি, প্রিমিয়াম হোল্ডিংস লিমিটেড এবং ইনটেক প্রপার্টিস লিমিটেডের সৌজন্যে। দর্শক, আগামী নির্বাচনকে ঘিরে সবগুলো দল তৎপর রয়েছে। কেউ পিআর পদ্ধতির পক্ষে, কেউ আবার বিপক্ষে, কেউ রয়েছেন জোটগতভাবে নির্বাচন করার পক্ষে, কেউ আবার একদম পুরোপুরি বিপরীতমুখী। সবগুলো বিষয় নিয়ে কথা বলতে চাই, জানতে চাই, আপনাদেরকেও সাথে রাখতে চাই। সম্মানিত দুজন লিডার আমাদের সাথে যুক্ত হয়েছেন। প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি, বাম দিক থেকে মোহাম্মদ দেলোয়ার হোসাইন, চেয়ারম্যান বাংলাদেশ জাস্টিস ও ডেভেলপমেন্ট পার্টি। এরপরে আমার ডান দিকে রয়েছেন ফিরোজ মোহাম্মদ লিটন, চেয়ারম্যান প্রগতিশীল জাতীয়তাবাদী দল। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। 5ই আগস্টের পর একটি পট পরিবর্তন হয়ে গেল এবং আগামী নির্বাচন ঘোষণা হয়ে গেল, রোডম্যাপ ঘোষণা করেছে বর্তমান সরকার। আগামী নির্বাচন সবগুলো দল অংশগ্রহণ করবেন। কিছু কিছু দল বলছে পিআর পদ্ধতি, আবার কিছু কিছু দল বলছে যে জোটগতভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনি একটি দলের জোটের সাথে আছেন, আপনার বিশ্লেষণ কি, আপনার মূল্যায়ন কি? আমি প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আমাদেরকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য, এবং আমি দেশবাসীকে আপনাদের মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছি যে আমার কথাগুলি শোনার জন্য। মূলত আমি যেটা মনে করি যে বাংলাদেশের একটি জন আকাঙ্ক্ষা নিয়ে 71 যে মুক্তিযুদ্ধ হয়েছিল তা ছিল সমস্ত অন্যায় অত্যাচারের বিরুদ্ধে, পাকিস্তানের সেই হানাবাণীদের সেই নির্মম নির্যাতনের বিরুদ্ধে আমাদের সোচ্চার হয়ে একটি সার্বভৌমত্ব রক্ষা করা এবং একটি মানচিত্র পতাকা আনাই ছিল সকল নাগরিকের মূল উদ্দেশ্য। সেখানে একটা নেতৃত্ব গড়ে উঠেছিল তখনকার প্রেক্ষাপটে, কিন্তু সবারই একটা আশা ছিল যে আমরা স্বাধীন হব, দেশটাকে স্বাধীন করব। কিন্তু দুর্ভাগ্য, জনগণের যে প্রত্যাশা ছিল সেটা 54 বছরও সফল হয়নি। এটা আমি বড় গলায় বলতে পারি। 2025-এ এসেও মনে হচ্ছে আপনার কাছে এটি এখনো হয়নি। আপনি দেখেন 71-এর পর এই দেশের মানুষ যে দুর্ভিক্ষ, 74-এ যে দুর্ভিক্ষ, সেই দুর্ভিক্ষ মানুষ অনেক কষ্ট না খেয়ে অনেক মানুষ মারা গেছে, সেটা আপনারা জানেন, ইতিহাস সাক্ষী। সেখান থেকে এসে আবার দেশে যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে সব আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে হয়েছে। কিন্তু আমরা বাঙালি এত বোকা হয়েছি যে আমরা বুঝি নাই যে আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের দেশের মূল যে লিডারশিপটা সেটা ধ্বংস হয়ে যাচ্ছে। তারপর এখনও আমরা সেখান থেকে ফিরে আসতে পারিনি, সেই পথে আমরা অবলম্বন করছি। আপনি দেখেন, একজন রাজনীতিবিদ তার ঘর বাড়ি সব কিছু মনে করে দেশের জনগণ, সেখানে তার অনেক ত্যাগ। ব্যবসায়ী রাজনীতিবিদ এক হতে পারে না, কোনোদিন হয় নাই। আর যখনই ব্যবসায়ী রাজনীতিবিদ হিসাবে প্রতিষ্ঠিত হতে চায় তখনই দেশের সংকট। আপনি কি বলতে চাচ্ছেন ব্যবসায়ীরা এখন রাজনীতির মধ্যে ঢুকে গেছে? ব্যবসায়ী রাজনীতি যখন ঢুকবে তখনই দেশে বিপর্যয় ঘটবে। কারণ ব্যবসায়ীরা যখন তাদের উদ্যোগ অনেক ভালো উদ্যোগ, তারা ব্যবসা করে দেশকে বেকারত্ব দূর করবে, তাদের একটা কৌশল। ইভেন তাদের ব্যবসার মাধ্যমে তারা সারা বিশ্বের কাছে আমাদের দেশীয় প্রোডাক্টগুলি বিশ্বে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেবে, এটাই তাদের টার্গেট, অর্থ আর দেশকে স্বাবলম্বী করা। কিন্তু তারা যখন রাজনীতি থেকে ইনভলভ হয়ে যাবে তখন রাজনীতি এবং ব্যবসা দুইটাই ক্ষতিগ্রস্ত। এই বিষয়ে নিয়ে আরও কথা বলবো এবং জানবো আপনার কাছ থেকে। আমি একটু যেতে চাই দিলওয়ার ভাই আপনার কাছে। এখন বর্তমানে 57টি নিবন্ধিত দল রয়েছে, বা 22টিকে, আরও 22টিকে প্রাথমিকভাবে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। এই যে আগামী নির্বাচন, ভোটে এই দলগুলো নিশ্চয়ই অংশগ্রহণ করবে, জোটে বা জোটের বাইরে। আমরা দেখেছি বিগত দিনে এই জোটগতভাবে নির্বাচন হলে ছোট ছোট দলগুলোকে অবমূল্যায়ন করা হয়। আপনার কাছে কি মনে হয় আগামী দিনে এই ছোট ছোট দলগুলো আসলে কতটা মূল্যায়িত হবে? ধন্যবাদ চ্যানেল এসকে এবং যারা আমাদেরকে দেখছেন তাদের সবাইকে আপনাদের এই প্ল্যাটফর্ম থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথম বিষয় হচ্ছে যে নির্বাচন কমিশনে 57টা বা 55টার মতো নিবন্ধিত দল আছে, আরও 22টা দলকে প্রাথমিকভাবে তারা বাছাই করেছে, এখনও নিবন্ধন দেয় নাই। 2টা দলকে তারা নিবন্ধন দিবে বলে গণবিজ্ঞপ্তি এখন জারি হয় নাই, যেহেতু গণবিজ্ঞপ্তি আসে নাই এখনও তারা নিবন্ধিত হয় নাই। আর 7টা দলকেও তো ইতিমধ্যে তারা অলরেডি বাদ দিয়ে দিয়েছেন। আপনার প্রশ্ন ছিল যে এই যে প্রতিবারই যে ছোট ছোট দলগুলি তারা বড় দলের টাচে যায় এবং তাদেরকে তারা ব্যবহার করে, যেমন 5ই আগস্টের আগে যে আন্দোলনটা হয়েছে, এই আন্দোলনে বড় দলগুলি কিন্তু মানে মাঠে নামছে অনেক পরে,
এখন বিষয় হচ্ছে প্রতিবারই যেটা হয় যে ইলেকশন আসলে বড় বড় দলগুলি একটা জোটের তকমা লাগায়, এবং জোটের যেমন 18 সালে আপনার ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে প্রায় 200-250 রাজনৈতিক দল একসাথে হয়ে গেছে। যখনই বিএনপি তাদের সাথে অ্যাড হইলো, এই বাকি দলগুলি যে মোস্তফা আমিন ভাই সহ আরও অনেকেই যখন বিএনপি একসাথে আসলো, তখন দেখা গেল যে এই যে এত বড় একটা প্রক্রিয়ার যে প্রধান ব্যক্তি মানে সদস্য সচিব ছিল মোস্তফা আমিনের স্টেজে বসার জায়গা নেই, মানে সেই বাতিল। আর বাকি ছোট দলগুলি তো পরের ব্যাপার। আপনি 5ই আগস্টের আগে যে আন্দোলন হয়েছে, ধরেন 16 তারিখের পর থেকে মোটামুটি সবাই আন্দোলনে নামছে। বিশেষ করে যেমন রাজনীতিবিদ যদিও বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা আসলে নেতৃত্ব দিছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে গন্ডগোলের পরে যখন বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেল, আমরা দেখেছি ছোট ছোট এই দলগুলো কিন্তু তারপরে কিন্তু ছোট ছোট দলগুলি মাঠে ছিল, তারাই মাঠে ছিল, তারাই অর্গানাইজ করছে, তারাই বিভিন্ন জায়গা থেকে লোকবল নিয়ে রাজপথে ছিল। কিন্তু 5ই আগস্টের পরে 8ই আগস্টে যখন এই গণ অভ্যুত্থানটা হইল, কি বলে এটাকে, ডাকাতি হয়ে গেল, লুট হয়ে গেল, লুট হওয়ার পরে এই ছোটগুলি দলগুলির কিন্তু এখনই পাত্তা দিচ্ছে না। তো আগামী ইলেকশনে তাদেরকে কি পাত্তা দিবে? সেই ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে কোন ছোট দলগুলি তারা এই দলগুলির সাথে জুটে যাওয়া উচিত না। আমরা আজকে পারবো না, কালকে পারবো না, পরশু পারবো, আমরা অবশ্যই কোনো না কোনো একটা চিন্তাধারা নিয়ে তো আমরা রাজনৈতিক দল গঠন করেছি। আর একটা সন্তান জন্মগ্রহণ করেই তো সে অনেক কিছু করতে পারে না। এককভাবে নির্বাচনে যাওয়ার পক্ষে আপনি? অফকোর্স। আচ্ছা, আমি একটু ফিরতে চাই লিটন ভাই আপনার কাছে। আপনারা আন্দোলনের সংগ্রামের সাথে ছিলেন, 12 দলীয় জোটের সাথে এখন রয়েছে। আপনার কাছে কি মনে হয় যে আগামী নির্বাচনে এই ছোট ছোট দলগুলোকে আসলে কতটা মূল্যায়ন করবে বড় দলগুলো? আপনার কাছে কি মনে হয়? দেখেন, এখানে আমি মূল্যায়নের বিষয়টাকে গুরুত্ব দিচ্ছি না। আমি গুরুত্ব দিচ্ছি এটাই, দেশে যখন একটা সংকট দেখা দিচ্ছে তখন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে জোটগতভাবে যার যার অবস্থান থেকে সে আন্দোলন করছি সংকট সমাধানের জন্য। তো সেখানে এখন আমরা 12 দলীয় জোটের সাথে আসি বিএনপি নেতৃত্বে। বিএনপি সিদ্ধান্ত নেবে কাকে নমিনেশন দেবে কি দেবে না, সেটা বিএনপি সিদ্ধান্ত। কিন্তু আমি মনে করি যে আমার নিজস্ব কিছু কর্মসূচি আছে, দলীয় কর্মসূচি আছে। আমি আমার দলীয় কর্মসূচি বাস্তবায়নের জন্য দেশব্যাপী আমি, কিন্তু প্রত্যেকটা দলেরই তো একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে যে আগামী নির্বাচনে অংশগ্রহণ করা। নিশ্চয়ই আপনারও রয়েছে। আমার তো অবশ্যই নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্য অবশ্যই আছে। তো তৎকালীন সরকারের মাধ্যমে আমরা নির্বাচন সমস্ত বয়কট করেছি, নির্বাচন যাইনি, কোনো নির্বাচনে অংশগ্রহণ করিনি। আমরা পুরো সরকারকেই অবৈধ ঘোষণা করেছি, সেখানে তার নেতৃত্বে নির্বাচনে যায়নি। ডাক্তার উনি বাইরের টকে বলছিলেন, ডাক্তার কামাল হোসেনের নেতৃত্বে একটা ঐক্য হয়েছিল, সেখানে উনি আমার বহুদা আহ্বান করেছিল যে আসেন। আমি কিন্তু না, আপনার সেখানে আমরা যাবো না। তো উনিও, ডাক্তার কামাল হোসেন সাহেব অনেক বড় বিজ্ঞ লোক, তিনিও এসে ওই যে ভাই যেটা বললেন, উনি এসে ওনার 2টা আসন নিয়েছেন, নিয়ে ওনারটা পাইছেন। উনি ওই উদীয়মান সূর্য দেশে খায় না, ফরেও না, কিন্তু উনি একটা আসন নিয়ে গিয়ে এখন পবিত্র হয়ে গেছেন। তো এই আমাদের যে উদ্যোগ, যে উদ্দেশ্য, সেটা হলো যে আমরা চাই যে একটি নতুন বাংলাদেশ বিনিময়ে, কিন্তু নতুন বাংলাদেশ বিনিময়ের স্বপ্নই দেখবো। সেটা যদি আমাদের সকলের চেষ্টা থাকতে হবে, না তা নাহলে আমরা পারবো না। আর আপনি যেটা বলছেন নমিনেশন ব্যাপার, নমিনেশন বিএনপির সাথে জোটে আসি, নমিনেশন দিব কে দিব না সেটা জোটের বিএনপির ব্যাপার। তবে আমরা মনে করি যে বিএনপির কাছ থেকে আমরা কিন্তু নিরসভাবে জাতীয় শক্তির বিজয়। কিন্তু আপনারা মাঠের সংগ্রাম করেছেন, আন্দোলন সংগ্রাম করেছেন নিশ্চয়ই একটি আশাতে, জোটবদ্ধভাবে আছেন নিশ্চয়ই একটি আগামী নির্বাচনের জন্য। সেটি আসলে আপনি কিভাবে দেখেন? আমি তো আশা করি যে বিএনপি একটা নমিনেশন দেবে এবং আগামী দিনে মন্ত্রিসভায় তারা বিএনপিকে নেবে, এটা আশা করি। এটা তার কাছে আসি। যদি সে আশা আমাদের কোনো রকম ব্যাঘাত ঘটে যে না হয়, তাহলে আমরা ভবিষ্যৎ পরিকল্পনা চেঞ্জ করবো। তাদের কাছে থাকবে কি থাকবে, আমাদের দল তো নিজস্ব আদর্শ আছে, নিজস্ব উদ্দেশ্য আছে, আমরা আমাদের চিন্তা ভাবনা করবো আলাদাভাবে। কিন্তু ওনাদের কাছে আসি। তবে আমরা এই মুহূর্তে চাই যে এটা নির্বাচন হোক। আমি ফিরতে চাই দিলওয়ার ভাই আপনার কাছে। সবগুলো দল তো আসলে নির্বাচনের জন্য ব্যস্ত হয়েছেন এবং বিভিন্ন সুরে কথা বলছেন। গত 2 দিন আগে আমরা দেখলাম যে জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি বলেছেন যে কিছু কিছু উপদেষ্টারা, বর্তমান সরকারের কিছু কিছু উপদেষ্টারা নির্দিষ্ট দলের হয়ে কাজ করছে, তারা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারছে না, একটি গোষ্ঠীর হয়ে কাজ করছে। আপনার বিশ্লেষণ কেমন? উপদেষ্টাদের বিশ্লেষণ করতে গেলে আসলে ব্যাপক আলোচনার বিষয়। প্রথম ব্যাপার হচ্ছে যে 8 তারিখে যে সরকারটা গঠন হয়েছে, যারা উপদেষ্টা নির্বাচিত হয়েছে, কিসের ভিত্তিতে নির্বাচিত হয়েছে, এই কিসের ভিত্তির জবাবটাই এখন পর্যন্ত আমরা পাই নাই। আমরা যারা জুলাই যোদ্ধা বা জুলাই আন্দোলনে যারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে, মানে কয়টা রাজনৈতিক দলকে তারা সংস্কার কমিশনে ডেকেছে, কয়টা রাজনৈতিক দল ইউনূস স্যারের এই যে আলোচনাতে গেছে, আলোচনার টেবিলে বসতে পেরেছে। হ্যাঁ, বসতে পেরেছে। এর মধ্যে ধরেন 12 দলীয় জোট গেছে, গণতন্ত্র মঞ্চ গেছে, এনসিপি গেছে, বিএনপি, জামাত। এর বাইরে তো অন্য কোনো দলকে তারা ডাকেই নেই।
অন্য কোনো দলকে ডাকেই নেই, কিন্তু অথচ জুলাই আন্দোলনের সময় ওনাদের যতটুকু পার্টিসিপেশন, ওনাদের যতটুকু ত্যাগ, তাদের চেয়ে কোনো অংশে আমাদের ত্যাগ কম না, বরঞ্চ বেশি হবে, বরঞ্চ বেশি হবে। আমি অনেক সময় বিভিন্ন টকশোতে যে এই যে বড় বড় যোদ্ধারা বিভিন্ন বড় আলাপ করে, আমার অনেক সময় তাদের কাছ থেকে জিজ্ঞাসা করতে ইচ্ছা করে যে আচ্ছা ভাই, আপনি যে এত বড় নেতৃত্ব দিচ্ছেন, আপনি একটু বলেন তো যে রামপুরাতে কার নেতৃত্বে জুলাই আন্দোলন হয়েছে, বসিলাতে কার নেতৃত্বে হয়েছে, যাত্রাবাড়িতে কার নেতৃত্বে হয়েছে, বিভিন্ন জায়গায় যে হয়েছে কার নেতৃত্বে হয়েছে। আসলে ব্যাপারটা হচ্ছে এইটা, এই বিগত 17 বছরে মানুষকে কথা বলার সুযোগ দেয় নাই, খাওয়ার সুযোগ দেয় নাই, চলার সুযোগ দেয় নাই। হ্যাঁ, দ্রব্যমূল্যের দাম, মানে অর্থাৎ সবচেয়ে বড় কথা হচ্ছে মানবাধিকারের লঙ্ঘনের সর্বোচ্চ অধপতনে মানুষের যে একটা ক্ষোভ, পঞ্চীবদ্ধ যে ক্ষোভ, এই ক্ষোভের ভিত্তিতে কিন্তু এই আন্দোলনটা হয়েছে। এই আন্দোলন কিন্তু রেজুলেশন করে হয় নাই, বা কোনো একটা যে আমাকে শেখ হাসিনাকে পতন করতে হবে, এটা ওনাদের পরিকল্পনা করে কোনো পরিকল্পনা ছাড়া এটা হয়েছে। এবং এই আন্দোলনে কিন্তু একদম যেই ভদ্রমহিলাটা মানুষের বাসায় কাজ করে, সেও দেখা গেছে 2 কেস পানি নিয়ে বিলি করতেছে, এই আন্দোলনে শরিক হয়েছে। কিন্তু 5ই আগস্টের পরে বা 8ই আগস্টের পরে সরকার গঠনের পরে এই দলগুলির কথা তো পরের কথা, আপনি ওইগুলি বাদ দেন। আপনি দেখেন যে যারা জুলাই যোদ্ধা, যারা আহত হয়েছে, এখন পর্যন্ত কতজন শহীদ হয়েছে, কতজন আহত হয়েছে, এইটার স্ট্যাটিস্টিক্সই সঠিক নাই। আমরা এই বিষয় নিয়ে আরো কথা বলতে চাই, যেতে চাই একটু বিরতি। দর্শক, আপনারা দেখছেন রাজনীতি এবং উন্নয়নমূলক অনুষ্ঠান লিডারশিপ। যেতে চাই ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে। দর্শক, সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন লিডারশিপের আজকের আয়োজন। লিটন ভাই, আপনার কাছে আমি ফিরতে চাই। আপনি একটি জোটের সাথে আছেন, আগামী নির্বাচনে নিশ্চয়ই অংশগ্রহণ করবেন। বিভিন্ন দল কিন্তু বিভিন্ন সুরে কথা বলছে এবং উপদেষ্টাদের কটাক্ষ করে বা উপদেষ্টাদের নিরপেক্ষতার ভূমিকা নিয়ে কিন্তু কথা বলছেন। আমরা দেখতে পাচ্ছি যে জামাত ইসলামের পক্ষ থেকে কিন্তু তারা প্রশ্ন তুলেছে যে এখন লেভেল প্লেইং ফিল্ড কিন্তু তৈরি হয়নি। আপনার কাছে কি মনে হয় যে আসলে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়েছে কিনা? জামাতের কথা তো আমি বলতে চাই না, আমি বলতে চাই যে একটা নিরপেক্ষ নির্বাচন জন্য দীর্ঘদিন আমরা অপেক্ষা করতেছি। জামাত ইসলামের কথা কেন বলতে চান না? না, জামাত ইসলামের কথা আমি বলতে চাই না, কারণ জামাত ইসলামের নিজস্ব কর্মসূচি আছে, নিজস্ব চিন্তা চেতনা আছে, সেটা নিয়ে আমি আলোচনা করতে চাবো কেন? জামাত কি চাইলো সেটা, আমি কি চাই সেটা হলো বড় কথা। ঠিক আছে, সেক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য তো বহু চেষ্টা করতেছি, কিন্তু কাজ হয়নি। আর আপনি যেটা বলছেন উপদেষ্টা তো কেউ আমার দেশে এই এতদিন ধরে আজ আমরা আন্দোলন সংগ্রাম করছি রাজপথে, আমার অনেকগুলি লোক কর্মী আহত হয়েছে। সেখানে এখন আইসা বিদেশ থেকে আমার লোক হায়ার করে আনতে হবে, এদেশে উপদেষ্টার এত অভাব। ওনারা আইসা ওই যে উপদেষ্টা পরিষদের মধ্যে একজন আছে, কি জানি ওনার পিএস নাকি আমি জানি না, ওনার ওই মোবাইলের হোয়াটসঅ্যাপের মধ্যে দেখা আছে যে একটা বাংলাদেশের পতাকা, একটা আমেরিকান পতাকা। সেই লোক আমার দেশের আমাকে ডিরেকশন দেবে, তার ডিরেকশন দিয়ে আমাকে এই বাংলাদেশের মানুষ চলবে? উপদেষ্টারা কেউ নিরপেক্ষ না। ম্যাক্সিমাম উপদেষ্টারা কিন্তু আমরা বহির্বিশ্বের কিন্তু তারা কিন্তু নাগরিক ম্যাক্সিমাম। হ্যাঁ, তাহলে আমার সেটা ওরা আমাদের কি দেবে? আর ওরা কি, ওদের কি অবদান আছে বাংলাদেশে? এরা কারা, কেন এসেছে এখানে? এখানে আবার বাংলাদেশে আরো বহুত উপদেষ্টা আছে, অনেক লোক, অনেক আছে, অনেক মেধাবী লোক আছে, ওনাদের কাছে পরামর্শ, ওনাদের কি পরামর্শ আছে? কিন্তু আপনারাই তো তাদেরকে বসিয়েছেন। আমরাই ওনাকে বসে নেই। আমরা যদি পর্যায়ে যদি সেনাপ্রধান, আমি মনে করি যে বাংলাদেশ 3 দিন রাষ্ট্র, মানে এই দেশে 3 জন অভিভাবক ছাড়া 3 দিন ছিল, 3 দিনে সেনাবাহিনীর নেতৃত্ব ছিল, সেনাবাহিনীর প্রধান ছিল বাংলাদেশের রাষ্ট্রপতি, অঘোষিত। আপনি জানেন 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত 8 তারিখ শপথ দিচ্ছে। বাংলাদেশের রাজনীতিতে নির্বাচন হবে, একটা নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন হওয়ার পরে আপনারা সব হিসাব নিকাশ দিয়ে বাংলাদেশে যাবেন। এর আগে বাংলাদেশে কেউ যেতে পারো না। ঐক্যমত কমিশনে কি সমস্ত দলের যাওয়ার কোনো সুযোগ নাই? এটা কি সেই অবদান রাখে নাই? আপনি রাখেন তাদেরকে, তার মতামতটা গ্রহণ করেন। ঠিক কি বলতে চায়, আপনি ভাব ধরছেন জোটের, জোট তো জোট, আন্দোলন জোট করেছি, কিন্তু আমাদের তো নিজস্ব কর্মসূচি আছে, আমরা আমাদের দফা আছে, দাবি আছে। আমরা যদি জনসম্পৃক্ত কোনো কর্মসূচি বাস্তবায়ন করতে পারি, সেটা জনগণের স্বার্থে হবে, সেটাকে আমাদের সুযোগ দেন। ওরা না, আপনারা বলবেন আমি শুনবো না। বাংলাদেশে আমাদের রাজপথে অবদান আছে, আমরা দীর্ঘদিন রাজপথের ত্যাগ তিতিক্ষার মাধ্যমে একটা সরকারের, মানে একটা স্বৈরশাসককে পতন করেছি। তার মানে এই না যে আপনাদের কাছে ইজারা দিছি, আপনারা যা খুশি তা করবেন, না, সুযোগ নেই। আপনাদের কাউকে ছাড় দেবেন না, ইনশাল্লাহ জনগণ সিদ্ধান্ত নেবে কাকে নির্বাচিত করবে। এবং আমি আপনাকে একটা কথা বলি, বেগম খালেদা জিয়ার মতো আবশ্যক নেত্রী বাংলাদেশে আরেকজন জন্ম হবে না। বেগম খালেদা জিয়ার যে ত্যাগ, এই ত্যাগের কারণেই বেগম খালেদা জিয়া আগামী দিনে এই দেশের মানুষ
পুনরায় আবার বিএনপি ক্ষমতা নিয়ে যাবে, এটা আপনি লিখে রাখেন ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমি ফিরতে চাই একটু দিল ভাই আপনার কাছে, যে বড় লিটন ভাই যে কথাটি বললেন যে ত্যাগ রয়েছে বিএনপি এবং বেগম খালেদা জিয়ার একটি ত্যাগ রয়েছে। আমি আর একটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু গতকালকে বলেছেন যে বর্তমান সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করছে না, এদিকে জামাত ইসলাম বলছে যে কোনো দলের পক্ষে কাজ করছে। এই যে দুদিকের দুই ব্যাপার, দুদিকের দুই বক্তব্য আলোচনা, এটা আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? আমার কাছে তাদের দুই দিকের দুইটা বক্তব্যটা এটা অনেকটা আমার কাছে মনে হচ্ছে তাদের একটা গেম, কারণ দীর্ঘদিন বিএনপি জামাত একসাথে ছিল, একই প্ল্যাটফর্মে ছিল। আপনি দেখেন 91-এ যখন বিএনপি ক্ষমতায় আসছে, জামাত তাদেরকে নিঃশর্তে সাপোর্ট দিয়েছে। আবার 2001-এ যখন জামাত বিএনপি একসাথে হয়েছে, তখন কিন্তু আবার রাষ্ট্র ক্ষমতায় আসছে তারা। এখন প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে 5ই আগস্টের আগ পর্যন্ত তারা একসাথে ছিল, 5ই আগস্টের পরে হঠাৎ তাদের মধ্যে ভাঙ্গন কেন? এই ভাঙ্গন কি কোনো মানে শুভঙ্করের ফাঁকি কিনা? এই ভাঙ্গন তাদের মধ্যে মানে আমাদের মতো অন্য যারা একটু মুক্ত চিন্তা করি, আমরা যারা মনে করি যে না আমরা বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আওয়ামী লীগ এদের বাইরে আমরা কিছু করতে চাই, আমাদেরকে কিছু মোলা জোলাচ্ছে কিনা, আমাদেরকে কিছু দেখাচ্ছে কিনা। আমি একটা রাজনৈতিক দল গঠন করেছি, এর প্রধান কারণই হচ্ছে যে আমি তাদের আদর্শটাকে চিন্তা করি না, আমি তাদের আদর্শটাকে বিলং করি না, তাই না? বিষয়টা আমাকে স্বপ্ন দেখতে হবে আজ থেকে 100 বছর পরে আমার জাতি কোথায় যাবে, 100 বছর পরে আমার নাতি পুতি বা আমার দেশের যেই সন্তানরা জন্মগ্রহণ করবে, পরবর্তী প্রজন্ম তারা কোথায় যাবে। আজ থেকে 15 বছর আগে তো আপনি জানতেন না যে এখানে ভিডিও কলে আপনার 1 সেকেন্ডে আমেরিকার সাথে কথা বলা যায়। তো সো দ্যাট আমাকে তো ওইভাবে পরিকল্পনা করে রাষ্ট্র আগাতে হবে। আমার কাছে ওনাদের এইগুলি একটা শুভঙ্কর ফাঁকি মনে হচ্ছে। আর আসলে তো লেভেল প্লেইং ফিল্ডটা হবে কিভাবে? এটা কি মাঠ গরম করার জন্য তারা এই কাজ করছে? হ্যাঁ, হতে পারে এবং এমন হতে পারে যে 11 টাওয়ারে দেখা গেছে তারাই আপনি দেখেন যে জাতীয় পার্টিতে দীর্ঘদিন বিরোধী দল ছিল না? জি। আওয়ামী লীগের বিরোধী দল তো জাতীয় পার্টি ছিল। এটা জাতীয় পার্টির জোর করেই নির্বাচনে নেক, পিস্তল ঠেকাই নেই, কারণ 14 নির্বাচনে তো এর সাথে পিস্তল ঠেকাই নিছে, যেভাবে হোক তারা নির্বাচনে গিয়েছে। হ্যাঁ, 18 নির্বাচনে তো সবাই গেছে, যে আবার 24 নির্বাচনে দেখা গেল যে জিএম কাদের না গেলে রোশনের সাথে তার প্রতীক নিয়ে যাবে, আবার বিদিশা পাওয়া যাবে, একটা হজবড় লাগায় যেটাই হোক তারা তাদের বিরোধী দল বানিয়ে নিচ্ছে। এটা গৃহপালিত বিরোধী দল হোক আর দৃশ্য বিরোধী দল হোক, মানে এই সব কিছু একটা গেমও তো হতে পারে। আমরা আরেকবার আসবো আপনার কাছে। আমি যেতে চাই লিটন ভাই আপনার কাছে, আপনি মাঠের কর্মী। আগামী নির্বাচনে একটি পদ্ধতি, যে পদ্ধতিটা বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন হওয়ার কথা বা হচ্ছে, কিন্তু কিছু কিছু দল আছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, তিনি কিন্তু বলেছেন বিগত দিনে বা গতকালকে বলেছেন যে পিআর পদ্ধতি ছাড়া আমরা নির্বাচন হতে দিব না। এটি কিন্তু জোরালো স্পষ্ট বলেছেন। এদিকে কিন্তু নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিন, তিনি বলেছেন বিদ্যমান আইনে আগামী নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই পিআর পদ্ধতির মাধ্যমে। আপনি কি মনে করছেন পিআর পদ্ধতিতে নির্বাচন হলে? এই পিআর মিয়ার নিয়ে দেশে আরেকটা সংঘাতের পরিবেশ সৃষ্টি করার একটা কৌশল, কিন্তু ইনশাল্লাহ ওনারা জানে না। ওনারা জানে কি এটা কি নির্বাচন পেছনের একটা কৌশল? আমি মনে করছি এটা। কারণটা কি, জামাত ইসলামের ব্যাপারে আমি কিছু বলতে চাই না, বলবো না, কিন্তু একটা কথা বলবো। জামাত ইসলাম, ওই যে একটু আগে উনি বললেন যে জামাত ইসলাম তো ছিল 91 সালে। হ্যাঁ, আমরা 2098 সালে আমরা বিএনপির নেতৃত্বে 7 দলীয় জোট গঠন করছিলাম। তখন আমার নেতা মরহুম শেখ সাহেব নীলু ছিলেন পৃথিবীতে, এই দলের চেয়ারম্যান ছিলেন উনি। আমি ওনার সাথে, আমার ছোট ভাই এখানে টিআর সেলের মানে পাগল হয়ে গেছে, পরে এবনর্মাল হয়ে মারাই গেছে চেনে কাটা পড়িয়া। তো ওনারা নির্বাচনের আগে দিয়ে 4 দল করলো। কেন করলো সেটা আমি জানি না, এটা বিএনপির ব্যাপার। তো সে টাইমে জামাত ছিল ক্ষমতায়, বিএনপির সাথে ছিল। এখন জামাতের কি সমস্যা বা বিএনপির কি সমস্যা সেখানে আমি যাইতে চাই না। আমি চাই যে গণঅভ্যুত্থান পরবর্তী দেশে যে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন বাঙালি জাতি দেখেছে, সেটাকে বাস্তবায়ন করার জন্য সকল মিলে ঐক্যবদ্ধভাবে একটা সরকার, নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হোক, আমি চাই। এই তাল বাহানা কইরা দেশকে পিছিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আপনি জানেন যে, আমরা অনেকেই জানেন যে কোনো নির্বাচিত সরকার ছাড়া কোনো রাষ্ট্র আমাদের সাথে কোনো বিজনেস মানে ইনভেস্ট করতে চায় না, এটা আপনারা সবাই জানেন। তাহলে আমরা ধীরে ধীরে, আপনি দেখেন শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিনা ভোট, কারচুপি, রাতের ভোট, এই ধরনের আন্দোলনই তো আমরা তার বিরুদ্ধে করছিলাম, সেই অবৈধ সরকার। তাইলে এখন এই সরকার আসছে, আইসা উনি দ্রব্যমূল্য দেখেন করলার 120 টাকা, এটা আমাকে মেনে নিতে হচ্ছে, আমি তো নামবো। কারণটা কি? উনি কি সিন্ডিকেট পালন করতেছেন? আমার দেশের এই হাজার হাজার ছাত্র জনতার জীবনের রক্তের উপর দাঁড়িয়ে, লাশের উপর দাঁড়িয়ে সিন্ডিকেট পালন করেন। ওনারা অনেক কিছুই করেন, আমরা এখন কিছু বলবো না। তবে বলবো,
ওনাদের যদি ওনারা জনগণ সম্পৃক্ত কর্মকাণ্ডে না থাকে তাহলে ইনশাল্লাহ আমার কর্মসূচি বর্তমানে কি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না? পারে না, কিছুই পারে না। উনি প্রশাসনে কিছু করতে পারে নাই, কারণ প্রশাসন তো উনি সব দুর্বল। আপনি দেখেন আইন শৃঙ্খলা, আপনি একটা নির্বাচিত সরকার কিন্তু একটা উদ্যোগ নিয়েছিল, মানে সংস্কারের কিন্তু একটা উদ্যোগ নিয়েছিল বর্তমান সরকার। সংস্কার কোথা থেকে নেবেন? আপনার কি সরকার? আপনার সরকারের নাম কি? অন্তর্বর্তী সরকার কোথায় আছে? আপনার সংবিধান থেকে শপথ নিলেন, এখন বলেন সংবিধান মানি না। শপথ নিলেন সংবিধান থেকে, এখন বলেন সংবিধান মানি না, সংবিধান পরিবর্তন করতে হবে। সংবিধান পরিবর্তন সুযোগ আপনার না, সংবিধান পরিবর্তন একমাত্র সুযোগ হলো মার্শাল্লাহ আসলে সেটা স্থগিত করা হয়, তাও শেষ করতে পারে না। তো সেই তো না, আপনার সরকারের নাম কি? আপনারা যা করতেছেন এই জাতিকে আরেকটা মানে ওই কি জানি অন্ধকার ভবিষ্যতের দিকে ধাবিত করছেন। আপনাদের এই কাজ কি আপনাদের আমরা অনেক আশা ভরসা করছেন যে ডাক্তার ইউনূস আপনি অনেক মেধাবী না, একজন শিক্ষক, সেই শিক্ষকতা ফার্স্ট, বাট রাষ্ট্র পরিচালনায় সে ফার্স্ট না, তার অনেক অভিজ্ঞতার প্রয়োজন। আপনি জানেন না একজন ক্ষুধার্ত মানুষের কত আত্মচিৎকার। আপনি জানেন রিক্সাওয়ালার তার অবস্থান কীভাবে চলতে হয়, রিক্সাওয়ালা, শ্রমিক, কৃষক, এটা ছিল না আন্দোলনে। তো আপনাকে থেকে রাখছেন যে আসো খোলা মুক্ত আলোচনা করি তোমাদের সবাইকে নিয়ে, তোমাদের কি কার কি মতামত এটা আমার কাছে প্রকাশ করো। পারেন নাই তো কিছু। ভাই সময় থাকলে নিশ্চয়ই আপনার কাছে আসবো। একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, যদি একটু পিআর পদ্ধতি নিয়ে একটু যোগ করতে চান আপনি। আচ্ছা, প্রথম বিষয় হচ্ছে পিআর পদ্ধতিটা যদি প্রচলিত হয়, আমাদের মতো ছোট দল যেগুলি আছে, ছোট আসলে দল তো ছোট বড় বলতে কোনো শব্দ নাই, কিন্তু আমরা মানে পরে জন্মগ্রহণ করছি, তার আগে জন্মগ্রহণ করছি, তারা এস্টাবলিশ দল, আমরা এস্টাবলিশ দল না। আমাদের জন্য এটা মানে একটা ভালো দিক। কেন ভালো দিক? যেমন ধরেন আমি যদি আমার আসন থেকে পাস নাও করি, সারা দেশ থেকে যদি 1000 করে ভোটও আমি পাই, অ্যাটলিস্ট আমার দল একটা আসন পেয়ে যাবে। তথাপি আমি পিআর পদ্ধতির পক্ষে না। কেন পিআর পদ্ধতির পক্ষে না? এই জন্য পিআর পদ্ধতির পক্ষে না, ওনাদের পিআর পদ্ধতির যেই যুক্তিটা হচ্ছে যে ধরেন কেউ 22,000 ভোট পাইলো, কেউ 23,000 ভোট পাইলো, কেউ 25,000 ভোট পাইলো। তো 25,000 ভোটওয়ালা পাস করছে, তাহলে 22,000 আর 23,000 ভোটওয়ালা পাস করে না, তাহলে 22-23 এখানে যেই ভোটাররা তাদের প্রতিনিধি সংসদে গেল না, এটা ভুয়া কথা। বরঞ্চ 25,000 ভোট পাইয়া যে সংসদে গেছে, সে তার 25,000 ভোটারের যতটা না কেয়ার নেয়, তার চেয়ে বেশি কেয়ার নেয় 22,000 এবং 23,000 ভোটারের। কারণ সে পরবর্তীতে চিন্তা করে এই ইলেকশনে যারা আমার বিরোধিতা করছে, আগামী নির্বাচনে তারা কিভাবে আমার পক্ষে আসবে। এবং সাধারণত মানুষ চিন্তা করে, যেমন আমার ভাই একটা আসনে ইলেকশন করবে, ওই আসনে উনি যদি নির্বাচিত হয়, ওই আসনে উনি যাদের ভোটে নির্বাচিত হোক না কেন, ওই আসনের প্রত্যেকটা নাগরিক কিন্তু ওনার কাছে জব চাইতে পারবে। কিন্তু পিআর পদ্ধতিতে কিন্তু ব্যাপারটা এমন হবে না। তখন দেখা যাবে যে পার্টির চেয়ারম্যান যারা, বাংলাদেশের রাজনীতির যে অবস্থা, তারা করবে কি, মনের মাধুরী মিশায়া ধরেন তারা দলগুলি, দলের যেই ভাইটাল নেতাগুলি যাদের এলাকাতে কোথাও কোনো খাওয়া নাই, এলাকার লোকজন তাদেরকে চিনে না, বুঝে না, এলাকার মানুষের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, তাদেরকে এমপি বানাই দিছে। আর ওই যে বণিক সমিতির কার্যালয়, আপনি দেখেন আওয়ামী লীগের সর্বশেষ যেই ইয়েটা হয়েছে, এটা কিন্তু অনেকটা বণিক সমিতির কার্যালয় হয়ে গেছে, সংসদ ভবন। অর্থাৎ বড় বড় ব্যবসায়ীদেরকে এই যে 50 কোটি 100 কোটি টাকা করে এক একটা এমপি পদ বিক্রি করবে। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এই আলোচনায় আসবার জন্য। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন লিডারশিপের এই আয়োজন, একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি এই আয়োজন।